শোনো না, তোমার লাগেনি তো? না, চলো চলো। আয় বাবা আয়, বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। মা আজকে বাইরে খেতে ইচ্ছে করছে। বাবা খাবার তো সব বানানো হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। আজকে খেয়ে নে, কালকে বাইরে খাবি। আমরা খাবো না মা, যদি বেশি হয় ফেলে দিও। ভাই মঞ্জুকে কি লাগে ভাই? যদি আমার পিছনে বসতো তাহলে দারুণ মজা হতো ভাই। ভাই ও না খুব চালু, বুঝলি? তোর কাছে যদি টাকা থাকে ও তোর সাথেও সেট হয়ে যাবে। কোন ছেলের সাথে তুই বাইকে ঘুরছিলিস? স্কুটি তো তুমি আমাকে কিনে দিলে না, তাহলে কি কলেজে হেঁটে হেঁটে যাব? কলেজের ফ্রেন্ড ছিল, লিফট দিল, তাই বসলাম। এটা আর কি বড় ব্যাপার? ওইভাবে জড়িয়ে ধরে বসার কি দরকার ছিল? বাবা, বাইকে বেল্ট থাকে না যে বেঁধে নেব, সামনের মানুষটাকে শক্ত করে ধরে বসতে হয়। হাসি বন্ধ কর। লজ্জা শরম আছে কি নেই? তোকে আমি কতবার বারণ করেছি যে তুই এরকম ছোট ছোট জামা কাপড় পরে বাইরে বেরোনো বন্ধ কর। আরে এটা তো বাড়াবাড়ি, এর জন্য এত শাসন। মা যদি থাকতো না তাহলে আমার এই অবস্থা হতো না। অন্তত এই জেল আর এই হিটলার বাবা, এসবের থেকে তো রেহাই পেতাম। কোনো ভালো পাত্র দেখে ওর বিয়ে দিয়ে দিতে হবে, যাতে ও হাতের বাইরে না চলে যায়। দাদা, আপনার মেয়েকে দেখেই আমার পছন্দ হয়েছে। কি রে রাজেশ? আমার তো মনে হয় ওদের একে অপরের সঙ্গে কথা বলে নেওয়া দরকার। হ্যাঁ, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একে অপরের সঙ্গে তো কথা বলতেই হবে। আমি ওনাকে ছাদে নিয়ে যাই। হ্যাঁ। তাহলে বলুন, আমাকে আপনার কেমন লাগলো? সত্যি খুব ভালো। শুধু ভালো, সুন্দর নই? না, আমি বলছিলাম মানে সুন্দরী। আপনার কমপ্লিমেন্ট দিতে এত সময় লাগে নাকি? মানে না না, আমার মনে হলো যে আপনার বোধহয় প্রথম দেখাতেই মাথা ঘুরে গেছে। আপনার কি হ্যাঁ বলার ইচ্ছে আছে? হ্যাঁ, আর আপনার? দেখো, ছেলে হিসেবে তুমি বেশ ভদ্রই, হ্যাঁ, কিন্তু আমাকে কি হ্যান্ডেল করতে পারবে? একদম। কোনো সন্দেহ আছে নাকি? একটা কথা বলে দিই, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি আর প্রচুর খরচ করতে ভালোবাসি। ওহো। আউটিং এ যাই, শপিং করি। আর হ্যাঁ, ছোটখাটো ব্যাপারে আমাকে আটকানোটা আমি পছন্দ করি না। হ্যাঁ, দেখুন, আপনার খুশিতেই আমার খুশি, তাহলে আপনাকে আমি কেন আটকাতে যাব? কথা হয়ে গেছে তোমাদের দুজনের? আরে এখনই কোথায়? আপনারা তো কত তাড়াতাড়ি ডেকে নিলেন। এখনো তো আমি শুধু আমার কথা বলেছি, ওনার কথা তো জানা এখনো বাকি। এখনো ওর ছেলে মানুষই যায়নি। ওর মা খুব ছোটবেলায় মারা গেছিলেন কিনা, সেই জন্যে। ওই রাজেশ বলতো যে কোনো ব্যাপার না, এখন থেকে আমি ওর মা, আমি ওকে খুব ভালোভাবে রাখবো। সে তো ঠিকই, সে তো আচ্ছা দাদা, এখন আমরা আসি, বাকি কথা ফোনে হবে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। নমস্কার। চল। মা, তুমি মঞ্জুর বাবার সাথে সব কথা বলে নিয়েছিলে তো? কারণ আমি একদমই সুযোগ পাইনি ওকে কিছু বলার। আরে বাবা, এই সমস্ত কথা লুকিয়ে রাখতে নেই, এই কারণে সব কথা ওনাকে বলেছি। উনি খুশিও হয়েছেন, রাজিও হয়েছেন। একটা কথা বলতো, মেয়েটাকে তোর কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এই চাঁদের মতন মুখটার জন্য একটা ছোট্ট গিফট। এটা কি? এত ছোট একটা হার? আমার মনে হয়েছিল তোমার এটা ভালো লাগবে, কিন্তু কোনো ব্যাপার না, আমি এটা এক্সচেঞ্জ করে একটা বড় হার আনবো। না না, তুমি যেও না। যখন যাবে তখন আমাকে সঙ্গে নিয়ে যাবে, না হলে আবার উল্টোপাল্টা কিছু নিয়ে আসবে। আজকে আমাদের নতুন জীবন শুরু হতে চলেছে। আমি ভীষণ খুশি, আর আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে আমি সারা জীবন সুখে রাখবো। আমি ভীষণ লাকি। যতটা তুমি দেখতে সুন্দরী, তার থেকে তোমার মনটা অনেক বেশি সুন্দর। আমার মতন ডিভোর্সিকে তুমি বিয়ে করার জন্য কত তাড়াতাড়ি তুমি হ্যাঁ বলে দিলে। তোমাকে আমি সব সময় খুশি রাখবো। তার মানে তোমার আগে বিয়ে হয়েছিল? কেন? তোমার বাবা তোমাকে এই কথাটা বিয়ের আগে একদমই বলেনি নাকি? আমি আমার মাকে এই কথাটা বলেছিলাম যে তোমাকে যেন বলে দেয়, কারণ তোমার থেকে কথাগুলো লুকিয়ে আমি বিয়ে করতে চাই না। মিথ্যুক, মিথ্যে বলে বিয়ে করেছো তুমি আমাকে। আমাকে তুমি ঠকিয়েছো। মুখে তালা লাগিয়েছিলে, হ্যাঁ? যখন বাড়ি এসেছিলে তখন কেন বলনি সবকিছু যে এখন বলছো? তুমি আমাকে মিথ্যে বলেছো, আর এখন আমার বাবার নামে তুমি দোষ দিচ্ছ। না মঞ্জু, আমি মিথ্যে কথা বলছি না, আমার কথাটা বিশ্বাস করো। আর যদি এই কথাটা তোমার থেকে লুকানোরই ছিল, তাহলে এই কথাটা এখন কেন তোমাকে বলতাম? প্লিজ মঞ্জু, আমাকে ক্ষমা করে দাও। এমনভাবে আপসেট হয়ে পড়ো না। আমি জেনে বুঝে এই কাজটা করিনি। প্লিজ এটা পড়ো মঞ্জু। এটা আমার প্রথম স্ত্রী চিত্রার চিঠি। এখানে লেখা আছে যে আমি মুম্বাই যাচ্ছি, কারণ তুমি আমাকে যেতে দেবে না, তাই তোমাকে আমি ছেড়ে চলে যাচ্ছি। এতে আমার কি ভুল আছে বলো? আমরা আলাদা হয়ে গেছি, আমাদের ডিভোর্স হয়ে গেছে মঞ্জু। চুলোয় যাক তোমার এই চিঠি। তুমি আমাকে মিথ্যে বলে বিয়ে করেছো। মঞ্জু, মঞ্জু কোথায় যাচ্ছ তুমি? এক মিনিট আমার কথাটা তো শোনো। প্লিজ মঞ্জু, আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাকে আমার এসব কথা আগেই বলে দেওয়া উচিত ছিল। প্লিজ মঞ্জু। হাত ধরবে না আমার। আমি পালাচ্ছি না কোথাও। আমার বাবাকে ফোন করে এটাই জিজ্ঞেস করব যে জন্মের পরে আমায় গলা টিপে মেরে ফেললো না কেন, এই অশান্তির মধ্যে কেন ফেললো। তোমার এই অসহ্যকর বাড়িটায় নেটওয়ার্ক আসে না, তাই বাইরে এসেছি ফোন করতে। নাক গলিও না। খুব শান্তিতে ঘুমোচ্ছ তাই না তুমি? হ্যাঁ, যে আপদ বিদায় হয়েছে। কি হয়েছে মঞ্জু? তুমি আমাকে মিথ্যে বলেছো, একজন ডিভোর্সের সঙ্গে আমার বিয়ে দিয়েছো। কি পেলে তুমি এটা করে? আমার জীবনটা একেবারে শেষ করে দিলে তোমরা। খুব পস্তাবে। কি সমস্যা ছিল আমাকে নিয়ে? আমার জীবন নিয়ে খেলে খুব মজা পেলে তাই না? খুব পস্তাবে। বৌমা,
আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে বাড়ির নতুন বউ কোনো একরকম মিষ্টি বানিয়ে তার নিজের পরিবারের সবাইকে খাওয়াবে, তাহলে তার ভবিষ্যৎটাও খুব সুন্দরভাবে কাটবে। বানাবে তো মা? মা, প্রথমে তো আপনার এই ন্যাকামোটা বন্ধ করুন। আপনারা মেয়ের মতো ব্যবহার তো আমার সঙ্গে করেননি। কি হলো মা? আমি তো তোমাকে শুধু মিষ্টি বানাতে বলেছি। কি করে বানাবো মিষ্টি? হ্যাঁ, আপনারা তো আমার জীবনটাকে বেসাদ বানিয়ে রেখে দিলেন। আপনার ছেলে কাল রাতে আমায় সবকিছু বলেছে। কেন করেছেন? কেন মিথ্যে বলে আমার বিয়েটা দিলেন আপনারা? হ্যাঁ, মা শোনো, আমি তোমার বাবাকে সব কথা বলে দিয়েছি। আরে আমার বাবার কথা ছাড়ুন, সব কিছু উনিই করেছেন। এটা আমার বিয়ের ব্যাপার। আরে তোমরা সবাই আমার সঙ্গে তো কথা বলতে পারতে। দেখো মঞ্জু, ওই বিয়েটা কোনো বিয়েই ছিল না। বিয়ের ঠিক 2 মাস পরেই চিত্রা এই বাড়ি ছেড়ে চলে যায়। ও এখানে 2 বছর থাকুক বা 2 মাস, আপনারা আমার কাছে সত্যিটা লুকিয়েছেন, ব্যাস। মঞ্জু, আমার প্রথম স্ত্রী পালিয়ে গেছে। তুমি চুপ করো। আজ কি করে তোমার মুখ খুললো? হ্যাঁ, এতে রাজেশের কোনো দোষ নেই বৌমা। দেখো, এখানে তোমার কোনো অসুবিধে হবে না। তুমি যেমন চাও সেইভাবেই থাকো। এটা তোমার নিজেরই বাড়ি। মা, প্রথমে এই বাড়িটা আমার বাড়ি তো মনে হোক। বাড়ি? বৌমা, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, এখন দুপুরবেলা হয়ে গেছে। চলো মা, কিছু অন্তত খেয়ে নাও। দেখো বৌমা, যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনারা আমাকে কেন জ্বালাচ্ছেন? আমি আপনাদের সাথে কথা বলতে চাই না। প্লিজ এবার যেতে পারেন। দেখো মঞ্জু, একটু ঠান্ডা মাথায় ভাবো। তুমি এই বিষয়ে আমাদের এখন কিছু করার নেই, কিন্তু হ্যাঁ, তুমি চাইলে ক্ষমা করে দিতে পারো। আপনাদের কাছে এটা একটা ছোট ব্যাপার, কিন্তু আমার কাছে নয়। আমার মনটা এত বড় নয় যে কেউ আমার জীবন নিয়ে খেলা করবে আর আমি তাকে ক্ষমা করে দেব। আমার কাছে অনেক ভালো ছেলের অপশন ছিল। আমি একটা ডিভোর্সিকে বিয়ে করতে চাইনি। প্লিজ আপনি এখান থেকে চলে যান, না হলে আমার মুখ থেকে উল্টোপাল্টা কিছু বেরিয়ে যাবে। লিভ মি অ্যালোন। মঞ্জু, তুমি অন্ধকারে বসে আছো কেন? এই নাও, তোমার জন্য গিফট এনেছি। আরে নাও না। কথা বলবে না ঠিক আছে, কিন্তু গিফটটা তো নাও। এটা কি? ছোট একটা ফোন? আরে অন্তত একটা স্মার্টফোন তো নিয়ে আসতে।
তুমি এটুকুও বোঝো না যে কখন কাকে কি দেওয়া উচিত? কি নিয়ে এসেছো এটা? দাও। আমি তোমাকে পরে স্মার্টফোন কিনে দেবো। সরি, ভুল হয়ে গেছে। আমি তোমার প্রথম বিয়েটা ভুলে যাইনি এখনো, কিন্তু হ্যাঁ, একটা সুযোগ দিতে পারি তোমাকে, কিন্তু একটা শর্ত আছে। আমি তোমার সব শর্ত মেনে নেব। আরে আগে শোনো তো, না হলে পরে কিন্তু পস্তাবে। ঠিক আছে, তোমার শর্তটা বলো। আমার রাগ ভীষণ, আর আমি যদি এভাবে রেগে যাই তাহলে ভালো ভালো গিফট দিয়ে আমার রাগ ভাঙিও। এরকম ছোট ছোট গিফট চলবে না। ব্যাস এই কথা? যদি এই কথাটা আমি আগে জানতাম তাহলে আমাদের কোনো রাত নষ্ট হতো না। ছাড়ুন, বাইক যখন চালাতে পারো না তাহলে চালাও কেন তোমরা? অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি, ভুল করে হয়ে গেছে। আমার মোবাইল দেখো, আমার ফোনটা ভেঙে গেছে। আপনি চিন্তা করবেন না, আমার মোবাইলের দোকান রয়েছে, আমি কালকে আপনাকে একটা নতুন ফোন দেবো। আপনার মোবাইলের দোকান? ওখানে নিশ্চয়ই স্মার্টফোনও আছে, তাই না? আপনি আমাকে কেন দেবেন? আমি আপনার কে হই? আরে আপনি আমাকে চিনতে পারেননি, আমি আপনার পাড়াতেই থাকি। আর তাছাড়াও ফোনটা আমার জন্য ভেঙেছে, আমি আপনাকে দেব, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আসছি। হাসছো কেন তুমি? দেখো ঘড়িতে কটা বাজে। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, খাবার কি বানিয়েছো তুমি? আজ আমার বাইরে খেতে যেতে ইচ্ছে করছে, বাইরে যাব। কিন্তু মা তো বলছিল যে খাবার বানিয়েছে। তোমার এটাই প্রবলেম। তুমি আজ পর্যন্ত আমাকে কি দিয়েছো? হ্যাঁ, বিয়ের 3 মাস কেটে গেল, হানিমুনে পর্যন্ত তো গেলাম না, একটা সিনেমাও দেখাওনি তুমি আজ পর্যন্ত। ব্যাস সারাক্ষণ এই দোকান নিয়েই পড়ে রইলে। আরে কি চেয়েছি আমি? শুধু বাইরে যেতেই তো বলেছি আমি তোমাকে। হ্যাঁ, তোমার কাছে আমাকে দেওয়ার কি বা আছে? কি দেবে তুমি আমাকে? আরে মঞ্জু, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আচ্ছা, তর্ক করতে পারো, কিন্তু যেটা আমি বলবো সেটা তুমি করতে পারবে না। হ্যাঁ, তোমার প্রবলেম হলো যে তুমি... ব্যাস, আর একটা কথাও তুমি বলবে না। দেখো মঞ্জু, এতে রাগ করার এমন কি হলো? হাত দেবে না তুমি আমার গায়ে। শোনো, আমি কতবার বলেছি এভাবে আমাকে তুমি প্রশ্ন করবে না, আমার খুব রাগ হয়। আর দেখো,
তোমার ভুলের জন্যই আজ এই সব কিছু হয়েছে। সব তোমার জন্য হয়েছে। শোনো না, তোমার লাগেনি তো? না, চলো চলো। আয় বাবা আয়, বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। মা আজকে বাইরে খেতে ইচ্ছে করছে। বাবা খাবার তো সব বানানো হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে। আজকে খেয়ে নে, কালকে বাইরে খাবি। আমরা খাবো না মা, যদি বেশি হয় ফেলে দিও। এত দেরি হলো কেন? বাড়িতে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়, লুকিয়ে এসেছি। তোমার আর কি, কিক মারবে আর বাইক স্টার্ট করে চলে আসবে। যাক বাদ দাও, এসো বাইকে বসো। কিন্তু কোথায় যাব আমরা? তোমার সলমানের মুভি দেখতে। ওয়াও, সলমান খান! তাহলে তুমি আমাকে আগে কেন বলনি? বাড়িতে কি বলবো, কারণ মুভি দেখতে তো অনেক সময় লাগবে। এখন ভেবে নাও কিছু একটা, তাছাড়া এসব ব্যাপারে তো তুমি এক্সপার্ট। তুমি জানো, তোমার বিয়ে আমার সঙ্গে হওয়া উচিত ছিল। এখনো বেশি দেরি হয়নি, ডাইভোর্স দিয়ে দাও ওকে। আরে না 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 না, অন্তত আমার স্বামী কাজ করে কিছু টাকা উপার্জন তো করে। আর তুমি তুমি তো শুধু নিজের বাবার টাকায় ফুর্তি করে বেড়াও। আমার বাবা কিন্তু সত্যিই কৃপণ, এত টাকা থাকা সত্ত্বেও আমাকে 1 টাকার জন্য খোটা দেয়। আমি তো বুড়োর মরার জন্য অপেক্ষা করছি। একবার যদি বুড়ো মরে যায় না, তাহলে সব টাকা আমার। আর তখন তুমি তোমার এই বোরিং স্বামীকে ডাইভোর্স দিয়ে দেবে। ততক্ষণ এভাবেই চলুক না। এবার বসো। হ্যাঁ, মঞ্জুর মতো মানুষেরা কেবলমাত্র নিজের ব্যাপারেই ভাবে। তাদের কাছে সম্পর্ক বা অন্যের আবেগের কোনো গুরুত্ব নেই। ও রাজেশকে বিয়েও করেছিল কিন্তু এই কারণে, যাতে যে স্বাধীনতা ওর বাবার কাছে পায়নি সেই স্বাধীনতা ও নিজের স্বামীর কাছে পাবে। আর ওর জীবনটাও ও কাটাচ্ছিল ওর ইচ্ছে মতোই। ওর কথা মানতে বাধ্য করার জন্য রাগ, ইমোশনাল ব্ল্যাকমেলিং আর জেদ, এই তিনটেকেই ও পুরোপুরি ব্যবহার করছিল। আর তার সঙ্গেই ওর পাড়ায় থাকা একটা ছেলে কৌশলের সঙ্গেও অবৈধ সম্পর্ক গড়ে তুলতেও শুরু করেছিল। ও একবারও এটা ভাবেনি যে এই রাস্তা ওকে কোথায় নিয়ে যাবে। শেষ পর্যন্ত কি পরিণাম হবে মঞ্জুর এই কাজকর্মের? আর ওর স্বামী কি কখনো মঞ্জুর এই ভিন্ন রূপটাও চিনতে পারবে? আসুন দেখি এই গল্প আসলে কোন দিকে বাঁক নিতে চলেছিল। কি হয়েছে? আপনারা সবাই আমার দিকে এভাবে কেন তাকিয়ে? কোথায় ছিলে এতক্ষণ? ঘড়িতে দেখেছো কটা বাজে? আরে দাদা, আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে, আপনি মাঝে কেন কথা বলছেন? মঞ্জু, এইভাবে কেউ কথা বলে ভাসুরের সাথে? সারা দিন বাড়ি ছিলে না, জিজ্ঞেস তো করবেই। জানি না সারাদিন কোথায় কি করে বেড়াচ্ছিলে। মুখ সামলে কথা বলো দিদি। আরে দেরি হচ্ছে যখন, তখন একটা ফোন করতে পারতে। আমরা তোমার জন্য কত চিন্তা করছিলাম, তোমার ফোন বন্ধ ছিল। ওহো, খুব চিন্তা হচ্ছিল না আমার জন্য তোমাদের? নাটকটা বন্ধ করো তোমরা, স্বার্থপর তোমরা। শুধুমাত্র নিজের কথা ভাবো। আমি ভুলিনি যে তোমরাই মিথ্যে বলে আমার সাথে বিয়ে দিয়েছো। মঞ্জু, এ কিভাবে তুমি মার সাথে কথা বলছো? ঠিক আছে, তোমরা সবাই একদিকে, আমি ভুল তাই না? তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, ঠিক আছে? আরে এটা কি ছেলে মানুষই, বাবা তুই ওকে আটকা। মা ব্যাস অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। এসব ওর চাল। আজকে রেগে আছে, কালকে মাথা ঠান্ডা হলে ঠিক চলে আসবে।
দেখো না কুশল, সবাই মিলে একজোট হয়ে গেছে আর রাজেশ আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেও এলো না। ওকে তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আরে বাবা, এখানেও তোমার ওই বাড়ির বাজে কথাগুলো বলছো। আরে হোটেলে এত বড় একটা রুম বুক করেছি, একটু তো রোমান্টিক হও, একটু তো হাসো। আরে কুশল, আমি কি ওদের চাকর নাকি যখন যা বলে যাবে তাই করে যাব? না। আরে বাবা, তুমি ওদের চাকর নও, আমার রানী তুমি। বা ছাড়ো তো ওদের কথা, বারবার ওদের কথা বলে কেন মুড খারাপ করছো? মুড তো আমার খারাপ হয়েই গেছে। এবার দেখো, এমন একটা ডোজ দেব যে ওদের মাথা একেবারে ঘুরে যাবে। এই সব কটা আমার পেছনে পড়েছে, এবার আমি ওদেরকে শায়েস্তা করব। এবার আমি দেখব ওরা এটা কি করে সামলায়। সারা রাত কেটে গেল, মঞ্জু এখনো ফিরল না। একবার ফোন করে তো দেখ। আমি বলেছিলাম তো যে ওকে আটকা। মা, এটা এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলিং। আরে বাবা, এই কথাটা বোঝার চেষ্টা কর। তোর বিয়ে আগে একবার ভেঙে গেছে, আবার ও যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোর জীবন শেষ হয়ে যাবে। ওর ফোনটা অফ আছে, আমি শ্বশুর মশাইকে ফোন করছি। হ্যালো শ্বশুর মশাই, আমি রাজেশ বলছি। মঞ্জুকে ফোনে পাচ্ছি না, ওকে ফোনটা দিন না। মঞ্জু, ও এখানে কোথায় বাবা? কি বললো? মা, মঞ্জু ওর নিজের বাড়িতেও যায়নি। জানি না ও কি অবস্থায় রয়েছে এখন। ও কিছু করে ফেললো না তো? তুমি তো এটাই চাও না যে আমার সঙ্গে কোনো একটা অঘটন ঘটেই যাক। ইন্সপেক্টর স্যার, এ হলো আমার পরিবার। এ আমার স্বামী, আমার ভাসুর, এ আমার শাশুড়ি, আর উনি হলেন আমার জা। ওরা সবাই আমাকে টর্চার করে, রোজ মারে, পঞ্চায় আমার থেকে। মঞ্জু, এসব তুমি কি বলছো? আমি জানি তুমি খুশি নও, কিন্তু এরকম ব্যবহার কেন করছো? ইন্সপেক্টর সাহেব, এটা আমাদের পরিবারের ভিতরকার ব্যাপার। ছোটখাটো একটা সমস্যা, ও একটু বেশি রেগে গেছে তাই এসব কথা বলছে। এসব কথা ধরবেন না, তাই তো মঞ্জু? কোনটা সত্যি কোনটা মিথ্যে আমাকে বলার দরকার নেই। উনি এখনো কমপ্লেন লেখাননি। যদি উনি কমপ্লেন করেন তাহলে তোমার এগেনস্টে আমায় অ্যাকশন নিতেই হবে। তাই শুধরে যাও। বাবা, ওকে বল না, ওকে বোঝা না। মঞ্জু, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ইন্সপেক্টর স্যার, ছেড়ে দিন ওদের। আমার মনে হয় না এরপরে ওরা আর আমাকে জ্বালাতন করবে, আর যদি করে তাহলে আমি আপনাকে অবশ্যই ডাকবো। ঠিক আছে, চলো। খুব টায়ার্ড লাগছে। শাশুড়ি মা, আমার জন্য 1 কাপ চা বানিয়ে আনবেন? মঞ্জু, তোমার এত সাহস কি করে হয় পুলিশকে বাড়িতে আনার? উঁচু গলায় আমার সাথে কথা বলার তোমার সাহস কি করে হলো? এবারের মতো তো তোমরা বেঁচে গেলে, পরের বার এমন কিছু করব যে জামিনও পাবে না তোমরা, বুঝলে?
মঞ্জু আজকেও বাড়িতে ফিরল না, আর ফোনটাও তুলছে না। তোমার ফোনটা যখন ধরছি না তখন ভাববে আমি বিজি। বারবার ফোন করো না তুমি আমাকে। আর হ্যাঁ, আজ রাতে আমি বাড়ি ফিরবো না, বিদ্যার এখানে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি ফিরবো না, এবার রাখো। কি হয়েছে? কিছু না। এদিকে এসো না। না। ওই যে আমার ফ্রেন্ড বিদ্যা, আমার বেস্ট ফ্রেন্ড, ওর মা এক্সপায়ার করে গেছে। এই মুহূর্তে ওর আমাকে খুব প্রয়োজন, তাই বেশি সময়টা আমি ওখানেই থাকবো। তুমি একটু বাড়িটা সামলিও, বুঝলে আমার কথা? জীবনে সত্যি সুখ পেলাম আমি। একদিকে হলো গিয়ে আমার এই সহজ সরল বর, আর অন্যদিকে আমার ড্যাশিং কুশল। জীবনটা যদি এইভাবেই কাটতে থাকে তাহলে লাইফ তো একেবারে সেট। চলো। রাজেশ, আরে এখনো ঘুমিয়ে আছিস? বাবা, তোর তো খুব জ্বর এসেছে দেখছি। বৌমা কোথায়? বৌমা, বৌমা, মঞ্জু কোথায় গেছে? মঞ্জুকে তো দেখলাম সকালবেলা বেরিয়ে যেতে। অদ্ভুত ব্যাপার, স্বামী এখানে জ্বরে পড়ে আছে আর মহারানী সকাল সকাল কোথায় বেরিয়ে গেছে? কোথায় ফোন? না মা, ওকে ছেড়ে দাও। ও হয়তো বন্ধুর বাড়িতে গেছে। আমি ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। ছেড়ে দে আমাকে। হ্যালো বৌমা, রাজেশ এরকম জ্বরে পড়ে আছে আর তুমি বাইরে ঘুরতে চলে গেলে? এক্সকিউজ মি মা, আমি ঘুরছি না, আমার বান্ধবীর কাছে এসেছি। আর রাজেশ এই কথাটা খুব ভালোভাবেই জানে। তোমার স্বামীর কাছে থাকার চেয়েও বন্ধুর কাছে যাওয়াটা জরুরি হয়ে গেল। আরে আমার স্বামী হওয়ার আগে আপনার ছেলেও তো। একদিন সামলালে পৃথিবী ওলটপালট হয়ে যাবে না? দেখো বৌমা, আমার ছেলেটার সঙ্গে এরকম কেন করছো? যা কিছু করার আমার সঙ্গে করো, কিন্তু তুমি চলে এসো, তাড়াতাড়ি এসো আমার ছেলেটার জন্য। মা, কি হয়েছে? এই নিন, এটা নিজের ছেলেকে দিয়ে দেবেন। হ্যাঁ, অসুস্থ না, ঠিক হয়ে যাবে। আরে এমন কি হয়েছে? বাড়িটাকে মাথার ওপর কেন তুলে রেখেছো তোমরা? অনেক মানুষই অসুস্থ হয়। অসুস্থ আপনার ছেলে, ও এখনো তো মরে যায়নি। তোমার মা বলছিল যে তুমি অসুস্থ। তুমি তো নাটক করছো। হ্যাঁ, গোয়েন্দাগিরি করছো, সন্দেহ করো আমাকে। না আসলে
আমি তোমার চাকর নই এখানে। তোমার তো আমার কাছে থাকার যোগ্যতাই নেই। চলো বেরিয়ে যাও এখান থেকে। বেরো এখান থেকে, চলো বেরো, ওঠো। তোমাকে তো আজকে বাইরে বের করে না দেবো আমি। মঞ্জু, চলো আমাকে ক্ষমা করে দাও মঞ্জু। না বেরো এখান মঞ্জু, থেকে। আমার কাছে আসার চেষ্টাও করবে না। যাও যাও এবার ওই ঘরে আর গিয়ে ঘুমিয়ে পড়ো। এত রাতে কুশলের ফোন? আরে তুমি এত রাতে ফোন কেন করেছো? আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি ডার্লিং। কি করব? এখন তো তোমাকে ছাড়া সময়ই কাটে না। কি বলছো তুমি? বাজে কথা বলছি না। যদি আমার কথা বিশ্বাস না হয় জানলা খুলে দেখো। পাগল হয়ে গেছো তুমি? আমাকে পাগল করেছে কে? তুমি জানো এখানে যদি রাজেশ থাকতো তাহলে কি হতো? রাজেশ যদি এখানে থাকতো তাহলে আমরা অন্য ঘরে চলে যেতাম। জানি না রাজেশের শরীরটা কেমন আছে, একটু গিয়ে দেখি। রাজেশ, বাবা রাজেশ। এই বুড়িটার আবার এত রাতে কি চাই? জানি না ও এখানে এই সময় কেন এসেছে। কি করব? মঞ্জু, মঞ্জু, মঞ্জু। কি করব এবার? রাজেশ, বাবা তুই তোর নিজের ঘরে ঘুমোসনি? মা ওই মঞ্জুর মাথা ব্যথা করছিল তাই আমি তার জন্য অন্য ঘরে শুতে গেছিলাম। ওর মাথা ব্যথা করছিল হঠাৎ করে? বাবা সত্যি করে বল, ও আবার তোর সঙ্গে ঝগড়া করেনি তো? না মা, সব সময় কেউ কিভাবে ঝগড়া করতে পারে বলো? বাবা জানি না আমি কত বড় ভুল করেছিলাম যে তোর জন্য এই মেয়ে পছন্দ করেছি। মানতে হবে। তুমি তো দেখছি সবাইকে টাইট দিয়ে রেখেছো। ওরা এটারই যোগ্য। তুমি জানো আজ আমার তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। কি ব্যাপার মঞ্জু, কালকে তোমরা দুজনে আলাদা আলাদা ঘরে শুয়েছিলে কেন? মা আমার মাথায় খুব যন্ত্রণা করছিল আর রাজেশ ভীষণ রাগটাকে। দেখো মঞ্জু, আমার চুলগুলো এমনি এমনি পেকে যায়নি, এখনো সময় আছে, শুধরে যাও, না হলে আমাকেই কিছু করতে হবে। আরে নিজের সংসারটা সামলাও। আমি আপনার মতো এই চার দেওয়ালের মধ্যে নিজেকে শেষ করতে পারবো না। আর যদি কিছু বলতে হয় নিজের ছেলেকে গিয়ে বলুন না। যদি ওর কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কেন মাঝখানে ঢুকছেন মা? তোমার শরীর ঠিক আছে তো? মনে হচ্ছে কোনো খুশির খবর আছে। হাত দেবেন আমার গায়ে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। কেন বাজে কথা বলছো? আরে বলবে তো কি হয়েছে। শুনবে? মা হতে চলেছি আমি। কি? আমার সন্তানের না রাজেশের সন্তানের? আচ্ছা, তোমার
তোমার মজা মনে হচ্ছে এটা? আর এখানে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। কান খুলে শুনে নাও, এই বাচ্চাটা আমার চাই না। আরে আমার সারাটা জীবন আমার বাবার শাসনের মধ্যে দিয়ে গেল, আর এখন আমার এই স্বামী। আর এখন যখন আমার জীবনটা আমি নিজের মতো করে বাঁচতেছি, তখনই বাচ্চা? একদমই না। যেটা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে, এখন আর কি করবে? আমি অ্যাবর্শন করিয়ে নেব। মঞ্জু, কি এটা? কেন, তুমি পড়তে পারো না? কাউকে না জিজ্ঞেস করে অ্যাবর্শন কেন করালে? আরে বাচ্চাটা আমার ছিল। হ্যাঁ, আমি কাউকে জিজ্ঞেস করে কেন অ্যাবর্শন করাবো? মনে হয়েছে করেছি। মঞ্জু, তোমার এত সাহস? তুমি আমার গায়ে কি করে হাত দিলে? হ্যাঁ, একেই তো ভুল করেছো, তারপরে আবার গলাবাজি। মা, অনেক দেখেছি ওর নাটক। আমি বলছি এক্ষুনি ওর বাবাকে ফোন করে ওর সমস্ত ব্যাপার তাকে জানিয়ে দাও। আমাদেরকে তো ও কখনো মানুষই মনে করে না। দেখে নেব, দেখে নেব। ওর মতো একটা লোক আমার গায়ে হাত কি করে তোলে? এত সাহস কি করে হয় ওর? এখন তো কথা কথায় তর্ক করছে ও। কুশল, অনেক হয়েছে। এবার সময় এসে গেছে যে আমরা দুজন একসঙ্গে থাকবো। সত্যি? কিন্তু কিভাবে? না তো এখনো পর্যন্ত আমার বাবা মারা গেছে, না তো তোমার স্বামী। তাহলে তাহলে কি আমরা রাজেশের মৃত্যুর অপেক্ষা করব? হ্যাঁ, আরে কেউ আছে? দরজাটা খোলো বাইরে থেকে। আরে আরে খোলো। এই এই বাইরে থেকে দরজাটা কে দিয়েছিল? হ্যাঁ, তুমি তুমি ভেতরে ছিলে? তাহলে তাহলে রাজেশ, রাজেশ কোথায়? কি হয়েছে? রাজেশ, আরে কি হয়েছে? রাজেশ, আরে কি হয়েছে? কি হয়েছে? মা, রাজেশ! রাজেশ, রাজেশ, রাজেশ! মা! মা! কি হয়েছে? স্যার, ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে ঘরে চুরিও হয়েছে। ঘরে অনেক জিনিসপত্র নেই। আচ্ছা ম্যাডাম, আপনি কি আপনার স্বামীর সঙ্গে এক ঘরে শুতেন না? না না, সেরকম কিছু নয়। আজকাল আমার মাথা খুব যন্ত্রণা করে, সেই জন্য একটু আওয়াজ হলেই ঘুম ভেঙে যায় আমার। সেই জন্য অন্য ঘরে শুই। কিন্তু আজ যখন সকালে উঠলাম তখন ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল, আর বাইরে এলাম তো এসব দেখি। ঠিক আছে, আপনি বাইরে যান। আপনি কিছু দেখেছেন? স্যার, আমার ছেলে খুব সরল ছিল, ওর সঙ্গে কারোর শত্রুতা ছিল না, শুধু বিবাহিত জীবন নিয়ে খুব চিন্তায় ছিল। বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিল মানে? বিয়ের পর এমন কি হয়েছিল?
ওর স্ত্রী মঞ্জু ওকে একদম পছন্দ করতো না, মাঝে মাঝে ওর গায়ে হাতও তুলতো। স্যার এদিকে একবার দেখে যান। স্যার এই দেখুন এখানে কিসের দাগ। এগুলো ফিঙ্গারপ্রিন্টস। এক কাজ করো, এখান থেকে সব ফিঙ্গারপ্রিন্টস নিয়ে ম্যাচিং করতে পাঠাও। সন্ধ্যের মধ্যে রিপোর্ট চাই। কিছু তো নিশ্চয়ই পাবো। ওকে স্যার। চলো। কুশল, আজ আমি খুব খুশি। আজ আমি স্বাধীন। এবার আর আমাদেরকে একসাথে থাকতে কেউ বাধা দিতে পারবে না। ওয়াও, আজ আমি খুব খুশি। তুমি সত্যিই জিনিয়াস। তুমি পুলিশকে এমন বোকা বানিয়েছো যে ওরা কোনোদিনও তোমাকে সন্দেহই করবে না। দেখো, এই কেসটা মিটে যাওয়ার পর আমরা একে অপরকে বিয়ে করে নেব। কি হচ্ছে সব? মেরে ফেলেছো না আমার ছেলেকে? কি করেছিল ও তোমাকে? আরে তুমি যখন পছন্দই করতে না ওকে ছেড়ে দিতে, ওর ভালো মানুষের এইভাবে সুযোগ নিলে তুমি। তোমার রঙিন জীবন কাটানোর জন্য আমার ছেলেটাকে মেরে ফেললে তুমি। এসব মিথ্যে না। বাজে কথা না। বলুন এই লোকটাকে। আর এই হোটেলে এই লোকটার সঙ্গে আপনি কি করছেন? এ যখন আপনার শাশুড়ি আমাকে আপনার চরিত্রের কথা বলল, তখন থেকেই আপনার উপর নজর রাখা শুরু করে দিয়েছি। আর শুধু তাই না, আমরা হোটেলের পুরনো রেকর্ড চেক করেছি। আর যখন গত সপ্তাহে আপনাকে এখানে আসতে দেখলাম, তখন আমরা কুশলের ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করলাম। কারণ রুমের বাইরে আমরা যে আঙুলের ছাপ পেয়েছিলাম ওগুলো কারোর সাথে ম্যাচ করেনি। চলুন এবার গারদে গিয়ে বিয়ে করবেন আপনারা। নিয়ে চলো এদের। এ স্যার না, চলো। না, না, আরে, না, না, স্যার। ছাড়ো, না, স্যার। ছাড়ো আমাকে। স্যার, ছাড়ো স্যার, আমি কিছু আমাকে। করিনি। স্যার, ছাড়ো। মঞ্জুর লোভ শেষ পর্যন্ত ওর নির্দোষ স্বামী রাজেশের প্রাণ নিয়েই ছাড়ল। যখনই আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা শুনি, তখন আমাদের চোখে একজন নির্দোষ অসহায় মেয়ের ছবি ফুটে ওঠে। কিন্তু পুরুষদের সঙ্গেও এরকমটা হয়। কিন্তু এখানে কথাটা শুধু অত্যাচারের নয়, কথা হলো এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার। রাজেশ আর ওর বাড়ির লোকেরা শুরু থেকেই এই নিয়ে চাপে ছিলেন যে রাজেশের প্রথম স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে। এবার মঞ্জুও যদি ওকে ছেড়ে চলে যায়, তাহলে সমাজে ওদের কি সম্মান থাকবে? এই ভয়ের কারণেই ওরা মঞ্জুর সমস্ত অত্যাচার সহ্য করেছেন। আর মঞ্জুও ওদের এই দুর্বলতার সম্পূর্ণ সুযোগ নিয়েছে আর নিজের ফুর্তি চালিয়ে গেছে। আর নিজের সঙ্গেই কৌশলকেও অপরাধের এই পাকে টেনে নামিয়েছে। মনে রাখবেন, অন্যায় থেকেই অপরাধের জন্ম হয়। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখুন, আর অপরাধ শুরু হওয়ার আগেই তাকে থামান। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অপরাধের বিরুদ্ধে সোচ্চার।